আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজে একটি ভয়াবহ ও নীরবঘাতক রোগ যা সর্বত্র ছড়িয়ে পড়েছে তা হলো মাদক। এই মাদক শুধুমাত্র একটি ব্যক্তিকে নয়, একটি সমাজ, একটি পরিবার, এমনকি একটি প্রজন্মকেও ধ্বংস করে দিতে পারে। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। অর্থাৎ নিশ্চয় মদ ও জুয়া এগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলো শয়তানের কাজ, তোমরা এগুলো থেকে দূরে থেকো। মুসলিম শরীফের 2003 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেশাদ্রব্যই হারাম। এই মাদক একদিকে মানুষকে পাপ এবং অন্যায় লিপ্ত করে এবং অন্যদিকে সমাজে বিশৃঙ্খলা এবং ধ্বংস ডেকে আনে। এমন বাস্তবতায় আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় চিকিৎসক ডক্টর মঈনুদ্দিন আহমদ স্যার, যিনি লিভার, পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ এবং আমাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে মেডিসিন বিভাগে বিভাগীয় প্রধান এবং প্রধান কনসালট্যান্ট হিসেবে দায়িত্বরত আছেন। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করব উল্লিখিত বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য আজকে আমাদের আলোচনা উপস্থাপনা হয়েছে। এটা হচ্ছে মাদক সম্পর্কে আলোচনা। আসলেই আমাদের সমাজের একটা বড় ধ্বংসাত্মক দিক হলো মাদক, এবং মাদক যেই গ্রুপটাকে আক্রমণ করছে বা যারা মাদক সেবনে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু মূলত আমাদের যুব সমাজ, অর্থাৎ 15 বছর বয়স থেকে 35 বছর বয়সের যুব সমাজই কিন্তু মূলত মাদকে আক্রান্ত হচ্ছে। ফলে সমাজের যেই অংশটা হলো সমাজের অবকাঠামো, মেরুদণ্ড, যাদের দ্বারা সমাজ সামনে আগিয়ে যাবে, এই ছাত্র শক্তি, যুব শক্তি, তারাই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের আক্রমণে। সুতরাং এবং এটার ব্যাপকতা অনেক ভয়াবহ। আমরা চিন্তাও করতে পারবো না যে কি পরিমাণ মাদকাসক্ত আমাদের সমাজে বিরাজ করছে, এবং দিন দিন এটা কিন্তু বেড়েই যাচ্ছে। এবং এই সংখ্যাটা কিন্তু একটা সময় অনেক কম ছিল, মাদকের অ্যাভেলেবিলিটিটা কম ছিল, কিন্তু এখন মাদক অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে, মাদক সেবনও সহজ হয়ে গিয়েছে। এই জন্য দিনে দিনে এটা বৃদ্ধি পাচ্ছে। একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 70 লক্ষেরও বেশি মানুষ মাদকাসক্ত, যাদের মধ্যে অধিকাংশই হলো ইয়াং জেনারেশন, যাদেরকে যুব সমাজ, যেখানে বলা হয় যে যুব সমাজ, কবি লিখেছেন, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। অর্থাৎ যুদ্ধে সৈনিক যারা যায় তারা কিন্তু যুব সমাজ, যারা খেলোয়াড় হয় তারা যুব সমাজ। আল্লাহ তাআলা কোরআনে, রাসূলের হাদিসে যুব সমাজের ব্যাপারে বলা হয়েছে তারা ধর্মীয় ইবাদত করবে, দিনের কাজ করবে। হ্যাঁ, দুনিয়ার লাইনে যদি আমাদের যুব সমাজের সুযোগ আছে, যারা পড়াশোনা করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, বৈমানিক হবে, পাইলট হবে, তারা একসময় বড় সোলজার হবে, আমাদের দেশে বড় বড় বিজ্ঞানী হবে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একটা ছাত্রের ডেভেলপমেন্টের, যুব সমাজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আজকে মাদকাসক্তি। তো সুতরাং আমাদেরকে এই মাদক সম্পর্কে জানতে হবে, মাদক থেকে কিভাবে বেরোয় আসা যায় সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো মাদকাসক্তি জিনিসটা আসলে কি? মাদক হচ্ছে এমন কিছু ওষুধ যা মানুষের মস্তিষ্ককে আক্রান্ত করে, মস্তিষ্কের মধ্যে বিকৃতি সৃষ্টি করে, চিন্তা চেতনার মধ্যে বিলুপ্তি ঘটায়, একটি বিভ্রান্তিকর এবং একটি কৃত্রিম ভালো লাগার অনুভূতি মানুষের মধ্যে তৈরি করে, এবং ধীরে ধীরে যা মানুষের মধ্যে টলারেন্স এবং ডিপেন্ডেন্সি তৈরি করে। অর্থাৎ যেটি মাদক হবে সেই জিনিসের উপরে ধীরে ধীরে টলারেন্স হবে, অর্থাৎ আগে যে ডোজেস তিনি গ্রহণ করতেন পরে তার চেয়ে বেশি ডোজ লাগবে তাকে ওই ধরনের তৃপ্তি পেতে, এবং ডিপেন্ডেন্সি অর্থাৎ ওই জিনিসটা ছাড়া সে চলতে পারবে না। এই জিনিসটি হলো মাদক। আমাদের সমাজে বেশ কিছু ধরনের মাদক আছে, তার মধ্যে আমি যদি বলি সবচেয়ে কমন মাদক, যেটাকে মানুষ মাদক হিসাবে মনেই করে না, সেটা হচ্ছে সিগারেট। অথচ সিগারেট হচ্ছে গেটওয়ে অফ অল অ্যাডিকশন, অর্থাৎ যে সিগারেট খায় না সে অন্য আসক্তিতে কিন্তু আক্রান্ত হয় না, সিগারেট দিয়েই শুরু হয়। এই জন্য সবচেয়ে আগে আমাদেরকে সিগারেট সম্পর্কে জানতে হবে। এছাড়া সমাজে, বর্তমান সমাজে বাংলাদেশের সবচেয়ে ব্যাপক হারে যেই মাদকটি ছড়িয়ে পড়ছে সেটি হচ্ছে ইয়াবা। এছাড়া রয়েছে আইস, এবং আর আমাদের গ্রাম্য সমাজে ব্যবহৃত হয় গাঁজা এবং মদ। এগুলো হলো আমাদের দেশের জন্য সবচেয়ে ব্যাপক প্রচলিত মাদক। তা আমরা যদি মাদকের শুরুতে বলি ধূমপানের ব্যাপারে, ধূমপান যেটি বলা যায় যে আমাদের একটি গৃহীত বৈধ মাদক, অর্থাৎ মানুষ কিন্তু ধূমপানকে অন্যায় মনেই করে না, অথচ ধূমপান হচ্ছে মাদকের শুরু। ধূমপান যতদিন আপনি করা শুরু করবেন সাথে 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 আপনার ফুসফুস থেকে শুরু করে শরীরের সমস্ত জায়গায় নিকোটিন দ্বারা অ্যাডিকশন হবে, নিকোটিনের আসক্তি তৈরি হবে, ব্রেন ধীরে ধীরে ধূমপানের এই নিকোটিন গ্রহণের প্রতি আসক্ত হয়ে যাবে এবং ধূমপান ছাড়তে পারে না মানুষ। তো ধূমপানের আসলে সত্যিকার অর্থে যদি আমরা অ্যানালাইসিস করি, ধূমপানের একটা ভালো দিকও নাই।
যে মানুষের বিভিন্ন জিনিসের ভালো দিক রয়েছে, খারাপ দিক আছে, কিন্তু ধূমপান এমন একটা জিনিস যেটার একটা ভালো দিকও নাই। অর্থাৎ ধূমপান মানুষ করলে তার মুখে গন্ধ হয়, তার পয়সা খরচ হয়, তার পরিবারের মানুষজন তার দুর্গন্ধে আক্রান্ত হয়। এবং এটা থেকে কি কি হতে পারে, মস্তিষ্কে বলা হয় যে যারা ধূমপায়ী তাদের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ধূমপায়ীদের পালমোনারি টিবি হওয়ার সম্ভাবনা একজন অধূমপায়ীর চেয়ে প্রায় 50 গুণ বেশি। ধূমপায়ীদের খাদ্যনালীর ক্যান্সার হয়, পাকস্থলীর ক্যান্সার হয়। ধূমপায়ীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা, ব্রেন স্ট্রোকের প্রবণতা অনেক বেড়ে যায়। ধূমপায়ীদের যৌন শক্তি কমে আসে, ধূমপায়ীদের কিডনি নষ্ট হয়ে যায়, ধূমপায়ীদের হাড়ের যে ঘনত্ব রয়েছে সেই ঘনত্ব কমে আসে। অর্থাৎ ধীরে 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 ধূমপান থেকে এমন কিছু রোগ তৈরি হয় যেমন ফুসফুসের ক্যান্সার, সিওপিডি নামে একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক রোগ তৈরি হয় ধূমপান থেকে। তো ফলে আমাদেরকে ধূমপান থেকে বেরোয় আসতে হবে। দ্বিতীয় যে মাদকটি সম্পর্কে আমি বলতে চাই সেটা হচ্ছে ইয়াবা। ইয়াবা এখন আমাদের সমাজে সবচেয়ে ব্যাপক প্রচলিত মাদক এবং এটি একটি সহজলভ্য। এটা এতটা সহজলভ্য যে কেউ যদি বাসা থেকে নেমে চায়ের দোকানে চা খেতে চায়, সে চাইলে ওখানে ইয়াবাও খেতে পারবে, এত বেশি সহজলভ্য। এবং এই ইয়াবা থেকে মানুষের মস্তিষ্কে এক ধরনের কৃত্রিম ভালো লাগার অনুভূতি তৈরি হয়, মানুষের মধ্যে অতিরিক্ত একটা স্পৃহা তৈরি হয়, অতিরিক্ত শক্তি তৈরি হয়, যে শক্তি সে ভালো কাজেও ব্যবহার করে না করে বরং খারাপ কাজে ব্যবহার করতে থাকে এবং ধীরে ধীরে ইয়াবাতে সে আসক্ত হয়ে যায়। এবং ইয়াবা দীর্ঘদিন ব্যবহারের কারণে মানুষের হার্ট, কিডনির মধ্যে ক্ষতি হতে পারে, ব্রেনের মধ্যে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। ইয়াবার পাশাপাশি যে জিনিসটি সবচেয়ে বেশি প্রচলিত আছে সেটা হচ্ছে হিরোইন। হিরোইন এমন একটা মাদক যেটা একবার নিলে তার পর দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তার ওই মাদক ছাড়া সে আর চলতে পারে না। খুব দ্রুত তার এই হিরোইনের প্রতি আসক্তি তৈরি হয় এবং হিরোইন থেকে সে আর বেরিয়ে আসতে পারে না। এই হিরোইন খাওয়ার জন্য সে প্রয়োজনে নিজের স্ত্রীর, নিজের বাবা মার সমস্ত সম্পদ বিক্রি করে দেয়, প্রয়োজনে নিজের সন্তানকেও সে বিক্রি করতে তৈরি হয়ে যায় হিরোইন গ্রহণ করার জন্য। ধীরে ধীরে সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সমস্ত বড় বড় রোগ তার ভিতরে প্রবেশ করে। মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে হেপাটাইটিস বি, HIV, এইডস এর মতন ভয়ঙ্কর রোগ হতে পারে, যক্ষ্মার মতন রোগ হতে পারে এবং প্রচুর পরিমাণ ক্যান্সার আসক্তি তৈরি হয় এই মাদকাসক্ত ব্যক্তিদের থেকে। কিন্তু এখন আমরা যদি দেখি যে একটা মানুষ কিভাবে মাদকাসক্ত হয়, ছেলেরা যে মাদকাসক্ত হয় আমরা অনেক সময় মনে করি যে মাদকাসক্তি মনে হয় সে ব্যর্থতার কারণে, হতাশার কারণে হয়, কিন্তু গবেষণায় দেখা গেছে যে মাদকাসক্তির সবচেয়ে প্রথম কারণ হচ্ছে জেনেটিক কারণ। অর্থাৎ পারিবারিকভাবে দেখা গিয়েছে কারো বাবা ধূমপায়ী ছিল, সন্তানের মধ্যেও ধূমপান করার প্রবণতা তৈরি হয়। বাবা অ্যালকোহলে আসক্ত ছিল, সন্তানের মধ্যে অ্যালকোহলের আসক্তি তৈরি হয়। অর্থাৎ জেনেটিক একটা ফ্যাক্টর থাকে। দ্বিতীয় হলো অতিরিক্ত উৎসাহ। কিছু মানুষ আছে তারা সবকিছু টেস্ট করে দেখতে চায়। তো ছাত্ররা ওই রকম, যে যারা সাধারণত অ্যাডিক্টেড বাচ্চা থাকে বা ছেলেরা থাকে তাদের মধ্যে একটা হিরোইজম থাকে, অর্থাৎ তারা হিরো হিরো ভাব নিয়ে ঘুরে। তো তখন অন্য ছাত্ররা নিজেদেরকে হিরোইস্টিক প্যাটার্ন বা হিরোইস্টিক অ্যাপ্রোচ করার জন্য, নিজেদের মধ্যে একটা হিরো ভাব নিয়ে আসার জন্য কিন্তু দেখা যায় যে ঠিক আছে একটু টেস্ট করে দেখি, আজকে একটু আমি ইয়াবা খেয়ে দেখি, সিগারেট টেনে দেখি। এরকম একটা অতিরিক্ত উৎসাহ থেকে কিন্তু তাদের মধ্যে এই আসক্তিটা তৈরি হয়। ছাত্ররা অনেক সময়, টিনেজ এজের ছেলেরা অনেক সময় মনে করে যে আমি যদি স্মোকিং করি তাহলে আমার সমবয়সী মেয়েরা আমাকে খুব স্মার্ট মনে করবে, আমাকে পছন্দ করবে, ভালোবাসবে, ভালো দেখা যাবে। কারণ আমরা অনেক সিনেমায় দেখি, ইংলিশ ছবি, হিন্দি ছবি, সেখানে নায়ক বা যারা ভালো চরিত্রে অভিনয় করছে, নায়ক হয়, তারা সিগারেট খায়। তো এইটা থেকে কিন্তু যুব সমাজ অনেক সময় ইনফ্লুয়েন্সড হয় যে তাহলে আমি যদি নায়ক হতে চাই আমাকেও একটু ধূমপান করতে হবে, ধূমপান করলে আমিও নায়কের মতো আমাকে দেখা যাবে। তো এ ধরনের অতিরিক্ত উৎসাহ থেকে কিন্তু তারা এটা শুরু করে, কিন্তু শুরু করার পরে একটা সময় সে ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন সে আর এটা থেকে বেরোয় আসতে পারে না। এই মাদকাসক্তির কারণে তাকে মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা বলে বাসা থেকে টাকা নিতে হয়, যখন বাবা মা টাকা দেয় না তখন টাকা চুরিও করে, তা ছিনতাই করে, ছিনতাই, রাহাজানি, চুরি এগুলোর মধ্যে লিপ্ত হয় এবং বাসার সম্পত্তি, ঘরের জিনিসপত্র তারা বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়েও তারা মাদকটা অর্জন করার চেষ্টা করে। কখনো কখনো দেখা গিয়েছে যে এমনও ঘটনা আসছে যে মাদকাসক্ত সন্তান পয়সার অভাবে বাবা মাকে হত্যা করেছে। এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমাদের সমাজকে গ্রাস করছে, আমরা এখান থেকে বেরোয় আসতে চাই, কিন্তু সেটা কিভাবে বেরোয় আসবো? বেরিয়ে আসার জন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে পুরা সমাজকে। এটা কোনো সিঙ্গেল অ্যাপ্রোচ না। আমি যদি একা একা চেষ্টা করি, একজন চিকিৎসক হিসাবে আমি আমার চেম্বারে পরামর্শ দিই, এটা সম্ভব না। এটা পুরা সমাজকে আমাদের সচেতন হতে হবে। একটা মানুষ সবার জন্য, পুরা সমাজ একজন ব্যক্তির জন্য,
এই অ্যাপ্রোচে আমাকে এগিয়ে আসতে হবে। দেশের নেতৃস্থানীয় মানুষ থেকে দেশের ক্ষুদ্রতম মানুষ পর্যন্ত প্রত্যেককে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা সুস্থ জীবন চাই, সুস্থ জীবনের জন্য মাদককে না বলুন, মাদককে আমরা না বলবো এবং এর প্রতিজ্ঞাবদ্ধ হবো যে আমাদের দেশ থেকে আমরা মাদককে বিতাড়িত করব। এটার উদাহরণ আমাদেরকে দাঁড় করাতে হবে এবং এই উদাহরণ আমরা যদি দাঁড় করাতে পারি তাহলে এই মাদককে দেশ থেকে নির্মূল করা সম্ভব। আমরা অতীতেও দেখেছি যে মাদকের ব্যবসায় দেশের বড় বড় অনেক নেতৃস্থানীয় ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী, তারা কিন্তু মাদকের ব্যবসা করছে এবং সেই ব্যবসা থেকে তারা হাজার হাজার কোটি টাকা অর্জন করছে। কিন্তু এই ব্যবসার শিকার হচ্ছে দেশের সাধারণ যুব সমাজ, ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, মেয়েরা, আমাদের কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা। এই সমস্ত দুষ্কৃতিকারী এবং অপরাধীদেরকে আমাদের শনাক্ত করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যে যাতে করে এই সমস্ত অর্থলোভী, মুনাফালোভী মানুষের মাধ্যমে আমাদের দেশের যুব সমাজ নষ্ট না হয়। তাই আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আমরা যেন চেষ্টা করি যে এখান থেকে বেরোয় আসতে পারি। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে যেহেতু আমরা জীবনের কথা বলছি, মানুষের সমস্যার কথা বলছি, মাদকাসক্তির কথা বলছি, আমরা একজন ব্যক্তির সাক্ষাৎকারও গ্রহণ করব যিনি একসময় মাদকাসক্তিতে আসক্ত ছিলেন, একসময় তিনি মাদক গ্রহণ করেছেন এবং তার জীবনের অনেক দুর্ঘটনা ঘটেছে এই মাদকের কারণে, কিন্তু আল্লাহর রহমতে, তার চেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে তিনি সেখান থেকে বেরিয়ে এসে আজকে সুস্থ জীবন যাপন করছেন। তা আমরা তার কাছে শুনবো যে তিনি কিভাবে এই ভয়ঙ্কর মাদকের যে করাল গ্রাস সেখান থেকে বেরিয়ে এসে আবার সুস্থ জীবনে ফিরতে পারলেন, এ ব্যাপারে আমরা কিছু আলোচনা করব। আপনি একটু আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি খবর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে কিছু কথা শুনতে চাই, যে কথাগুলো আমাদের ছাত্র সমাজ এবং যুব সমাজের কাজে লাগে। তো আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি আমরা শুনেছি যে এক সময় মাদকে আসক্ত ছিলেন। জি স্যার। তো আপনি আপনার জীবনে কি কি মাদক গ্রহণ করেছেন? স্যার, প্রথম আমার জীবনে ফেন্সিডিল, তারপর শেষের দিকে এসে হেরোইন, ইয়াবা। আপনার শুরু কি সিগারেট দিয়ে হয়েছিল? স্যার, মাদকের শুরুটাই সিগারেট দিয়ে হয়। যদি সিগারেটটা কেউ না খায় তাকে মাদক অ্যাডিক্টেড করতে পারেই না। সিগারেট দিয়েই মাদক শুরু হয়? স্যার, দুইটা জিনিস থেকেই মাদকের থেকে বাঁচার উপায় নেই। একটা হচ্ছে বর্জন করতে হবে খারাপ সঙ্গ, 2 নাম্বার সিগারেট। আমাদের নবীজির হাদিসের মধ্যে আমরা শুনেছি যে সৎ বন্ধু হলো আতরের দোকানদারের মতো, যে তুমি তার কাছে গেলে আতর না পেলে আতরের সুবাস পাবে। আর খারাপ বন্ধু হলো কামারের মতো, যে তুমি তার কাছে গেলে যদি আগুন নাও লাগে অন্তত ধোঁয়া তোমার গায়ে লাগবে। তো আপনি কিভাবে আক্রান্ত হলেন যদি একটু বলতেন? আমি একটু সমাজসেবক কোয়ালিটি মানুষ ছিলাম, মানুষের সঙ্গে মিশুক ছিলাম। আমার বাবা একজন সম্ভ্রান্ত পরিবারের সাবেক, উনি বিটিভির কমান্ডার ছিল। তো আমি খুব আদরের সন্তান ছিলাম, সমাজে মোটামুটি সুনাম অর্জন অল্প বয়সে অতিরিক্ত করে ফেলছি। এটা আমার বন্ধু বান্ধবদের হয়তো বা এটা ওদের সহ্য হয়নি, ওরা আমাকে এই মাদকে অ্যাড করার একটা সিদ্ধান্ত ওরা বাইরে থেকেই নিয়েছে 2-4 জন, যেটা থেকে আর তখন আর বেরানো হয় না। মানে বন্ধু আপনাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছে, আপনার বন্ধু যারা আছে? আর একটু হালকা রাজনীতিতে অ্যাড ছিলাম, এই রাজনীতির শত্রুতাও ছিল পিছনে। ঠিক আছে, আপনি আমাকে একটু বলবেন যে এই যে মাদক নিলেন, আপনি তো প্রায় 15-20 বছর মাদকের মধ্যে ছিলেন, এর দ্বারা আপনার জীবনে কি কি ক্ষতি হয়েছে? আমার একটা সুন্দর জীবন ছিল, এত জনপ্রিয় ছিলাম, এত আমি মেধাবী ছিলাম, মানুষের কাছে এত ভালোবাসা প্রেমী ছিলাম, এটা হারিয়ে ফেলছি। কিন্তু মাদক দ্বারা কি কি শারীরিক ক্ষতি হয়েছিল? মাদক দ্বারা আমার শারীরিক ক্ষতি, যৌন দুর্বলতা হয় 1 নাম্বার, 2 নাম্বার মেধাশক্তির প্রবলেম হয়। এত এত বড় দুঃসাহস এসে যায় ভিতরে মাদক খাওয়ার পরে, যে সে যে অন্যায়টা করতেছে, যে অন্যায়টা একটা সুস্থ মানুষ 2 কোটি মানুষ একখানে হইলেও এই অন্যায়টা করবে না, কিন্তু সে তার দ্বারাই সম্ভব। মানে কোনো কিছু আর সে বাধা মানে বাদ হবে না, যে কোনো ভাবে তাকে মাদকটা অর্জন করতেই হবে, আর ওটার জন্য যা করতে হবে তাই করবে। আচ্ছা, আমাকে একটু বলবেন যে আপনি যখন ধরেন হিরোইন খেতেন, হিরোইন না খেলে আপনার যে কি কি ধরনের কষ্ট হতো? হিরোইন এটা এত খারাপ নেশা, আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ যেন হিরোইনটা একদিনের জন্য যদি কে খায়, এর যন্ত্রণাটা যেটা, সেটা না হয়ে যেন মায়ের পেটেই সে মারা যায়, সে যেন বাইরে না আসে পৃথিবীতে। তার স্ত্রী সন্তান মারা যাচ্ছে, আর সে হিরোইনের একটা টান রেডি আছে, সে ওগুলো তো যাবে না, সে টানটা দিয়ে তারপরে যাবে। মানে সে তার স্ত্রীকে প্রয়োজনে বিক্রি করে দিবে, স্ত্রী, বাবা, মা, এভরিথিং, অল পৃথিবী একদিকে, আর এই হিরোইন এর টান একটা, এই নেশাটা একদিকে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে এখান থেকে বের করে আসতে পারছে। আপনি আমাকে একটু বলবেন যে আপনি কিভাবে বের হয়ে আসলেন? আমি জীবনে মাদকে এই 20 বছরে অনেক কিছু হারিয়েছি। আমার সবচেয়ে আমার আল্লাহ রাস্তাটা হারিয়ে ফেলছি।
তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে সম্মানের অধিকারী হয়েছিলাম অল্প বয়সে, সেখান থেকে ব্যাক হয়ে একবারে নিচে পড়ে গেছিলাম, সেখানেই আছি এখনো। স্ত্রী সন্তানের ব্যাপারে কোনো হ্যাঁ, ক্ষতি স্ত্রী হয়েছিল? সন্তান আমার একটা হচ্ছে যে আমি 3 দিনের জন্য জেলে গেছিলাম। আমাকে প্রশাসন খুব একটা, ওই সময়টা হাই ডিপার্টমেন্টের প্রশাসন এসপি স্যার পর্যন্ত আমাকে মানে হিসাব বা স্নেহ করতো, দুর্বলতা ছিল আমার প্রতি। আমাকে কোনো অন্যায়ও পাইনি কোনোদিন আমার কাছে, কিন্তু সেই দিন একজনের সঙ্গে আসতেই তার কাছে মাল পাইছিল, আমাকে চা খাওয়ার দাওয়াত দেওয়া নিয়ে কথা, সে আমাকে মাদকের মামলাও দেয়নি, প্রশাসনকে যে জব্দ করা হলো সেই সরকারবাদী মামলাও দেয়নি। আমার মুখের দিকে চেয়ে শুধুমাত্র চুটুন করি একটা 151 একটা সন্দেহমূলকভাবে ভিতরে ঢুকে দিছে। আমি তো এরকম কোনো অপরাধ করি নাই, অপরাধ করছে আরেকজন, তার সঙ্গে আমাকে নিয়ে আসলো এইটা। আর যেই দিন আমি ধরাটা পড়ি সেই দিন আমার সন্তান, আমার পকেটে 280 টাকা ছিল। আমার ছোট মেয়ে খুব, আমার ছোট মেয়ে, ওর মা আমাকে ছেড়ে চলে গেছে। ছোট মেয়েটা পিছন থেকে 8 থেকে 10 বার ডাক দিয়ে 10টা টাকা বাউটিকা বাচ্চাটা চেয়েছিল, আমি টাকা 10টা দেয়নি। 280 টাকা কিভাবে, আর 70 টাকা হলে একটু খাইতে পারবো। সেই বাচ্চাটা আমার কাছে 10 টাকা 8-10 বার পিছনে বাবা বাবা করে ডাকছি, আমি দিতে পারি নাই। আমি, আমার বাবা স্ট্রোকের রোগী, আমার বাবার চিকিৎসার জন্য আমার বড় ভাই শ্রদ্ধাভাজন স্যার ডাক্তার মঈনুদ্দিন স্যার আমাকে অনেক ফল কেনার টাকা দিছিল, সেটাও অর্ধেক কিনে নিয়ে দিয়ে অর্ধেক নেশা করতাম। আমাকে এটা খারাপ লাগছিল, ডাক্তার সাহেব আমাকে এত হেল্প করে, আমার সন্তানদেরকে বিস্কিট দেয়, কলম দেয়, খাতা দেয়, সেই মানুষটা আল্লাহওয়ালা মানুষটার সঙ্গে 2 লাফারি করলাম। এই 3টা জিনিস জীবনে আমার সবচেয়ে বেশি ধাক্কা দিছে। একটা, আমার ভাগ্য ভালো যে মাদকে এডিক্টেড হওয়ার পর কিডনি লিভার বা কোনো কিছুর একটা পয়েন্ট কমে যায়, খারাপ হয়। কিন্তু ডাক্তার সাহেব একটা কথা বলছিল আমার মাকে, মনে করেন যে এই ছেলেটা দিয়ে আর আপনার কোনো কাজে হবে না, আমি ট্রিটমেন্ট করতেছি, যদি ভালো হয় সারা জীবন যতদিন বাঁচি আছে একে শুয়ে তৈয়ার খাওয়াবেন, আর কোনো কাজে নেই, ওকে দিয়ে কোনো আর কাজে হবে না, তাতেই আপনারা মনে করবেন যে আমরা ভালো, তবু মাদক মুক্ত হোক। এই কথাটা। আর একটা কথা বলছিল ডাক্তার যে তোমার রক্তের পালসটা এমন কমে গেছে যে একটা মেয়ে মানুষের পালসের অর্ধেক। এই কয়টা কথা আমার ভিতরে যন্ত্রণা, আল্লাহকে আমি ডাকা শুরু করি। এই 4-5টা জিনিস আমাকে ব্যাক করছে, কেন মানুষ পারবো না? আমার সন্তান, আমার স্যার, সবাইকে আমি ঠগাইলাম, আল্লাহ যেন আমাকে মাফ করে। স্ত্রীও যেন আসে আমার কাছে, আজও কালও আসবেই, তেমন কোনো দোষ করি নাই, কিন্তু আমার স্ত্রী চলে গেল কেন? এই মাদকের কারণেই। আমি আশা করব যে আমার মতো এই সুযোগ তো আল্লাহ মাদক সেবীদেরকে সবাইকে দেয় না। নিজের প্রচণ্ড চেষ্টা থাকতে হবে, প্রচুর পরিমাণ পরিবারের স্নেহ, ভালোবাসা, সচেতনতা থাকতে হবে এবং সঙ্গ থেকে বিরত থাকতে হবে, তাহলে সম্ভব একটা মানুষকে ওখান থেকে পাই। আমার ফ্যামিলিতে এরকম মাদক সেবী কেউ নাই স্যার। আমাকে সমাজের কিছু কুপথের কিছু বন্ধু বান্ধব, কিছু লোক, লোভী লোক, আমার টাকার লোভে আমার জীবন শেষ করছে স্যার। আপনি কি ছাত্র ভাইদের উদ্দেশ্যে 1-2টা কথা বলবেন? হ্যাঁ, 2-3টা কথা বলবেন। অবশ্যই। পৃথিবীতে আল্লাহ পাঠাইছে রং তামাশা সুখ দুঃখের জন্য না, আল্লাহর আনুগত্য পালন করার জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, বাবা মার কথাবার্তা শুনবো, ময় মুরব্বীকে সম্মান করব, নিজের সৎ কর্ম করব। আমরা যেন মাদকে কখনো না যাই, তাহলে আমরা আল্লাহকে সহজভাবে হিসাব দিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এক ভাইয়ের জীবনের কথা, উনি অনেক কথা বলেছেন। তো আমি এখান থেকে একটা কথা বলতে চাই যে আমরা জানি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এজন্য বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খুব সতর্ক হতে হবে। আমার বন্ধুর সাথে কোনো খারাপ কাজে যাওয়া যাবে না। আর এখন আমাদের খারাপ কাজের অস্ত্র আমাদের হাতে হাতে, ঘরে ঘরে আমাদের হাতে স্মার্টফোন। স্মার্টফোনের মধ্যে রয়েছে অনেক আজে বাজে অ্যাপস, এখানে রয়েছে নেশা করার মতো অ্যাপস, এখানে রয়েছে জুয়া খেলার অ্যাপস। এই জিনিসগুলো, এই অন্ধকার জিনিসগুলো থেকে আমাদেরকে কিন্তু অনেক দূরে থাকতে হবে। আজকে যেই জিনিসটাকে আমরা আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে, অতি উৎসাহী হয়ে ব্যবহার করছি, এই জিনিসটাই এক সময় আমার ধ্বংসের কারণ হবে। তাই আসুন আমরা সুন্দর একটা সমাজ গড়ি, আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মতো জীবনটাকে পরিচালনা করি এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলি। একটা মানুষ যদি ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে সে কখনোই বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। আমাদের ধর্ম আমাদেরকে সঠিক পথে চলার শিক্ষা দেয়। সেই ধর্ম নিয়ে আসতে হবে আমার দেশের মধ্যে, ধর্ম নিয়ে আসতে হবে স্কুলে, ধর্ম নিয়ে আসতে হবে কলেজে, ধর্ম নিয়ে আসতে হবে
ধর্মীয় অনুশাসন নিয়ে আসতে হবে বিশ্ববিদ্যালয়ে, ধর্মীয় অনুশাসন নিয়ে আসতে হবে আমার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে। আসুন আমরা আমাদের দেশ সমাজকে গড়ে তুলি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।